আপনি এতটা পথ আমার জন্য পেরিয়ে এসেছেন আজলান, অথচ আমি আমি কিনা ভেবেছি আপনার সম্পর্কে। আজলান অ্যাশের চুলে আলতোভাবে হাত রাখে, কণ্ঠ নরম হয়ে আসে তার। তুমি যা ভেবেছ ভাবতেই পারো, কারণ আমি কখনোই তোমাকে আমাদের অতীতটা জানাইনি। তুমি কিছু জানো না, যে অন্ধকারে হেঁটেছ, কিন্তু আমি আমি সবটা জেনেও তোমাকে ভালোবেসেছি। তোমার 60 বছর বয়স থেকে, তোমাকে দেখার পর থেকে আমার জীবনের সব পৃষ্ঠা জুড়ে শুধু তুমিই ছিলে আস। অ্যাশ মাথা তুলে আজলানের চোখে তাকায়। সেই চোখে লুকানো অশ্রু, অনুশোচনা আর অপরাধবোধ সব মিলেমিশে এক অদ্ভুত ভালো লাগা তৈরি করে। আজলান তার ঠোঁটটা অ্যাশের কপালে রাখে, দীর্ঘ নরম একটা চুমু। এই কপালে আমি আমার নামটাকে চিরকাল লিখে রাখতে চাই। আজলান ফিসফিস করে বলে। অ্যাশ হাসে, সেই হাসিতে লুকানো থাকে প্রাপ্তি, প্রেম আর পূর্ণতা। আপনি আমায় কোনোদিনও ছেড়ে যাবেন না তো আজলান? আজলান চোখে চোখ রেখে বলে, আমাদের সেই 13 বছর আগেই তোমাদের মধ্যে আটকে গেছে অ্যাশ। এখন তুমি যদি চাও আমি মুক্ত হব, না হয় তোমার হৃদয় থেকে যাবো চিরতরে। অ্যাশ ধীরে ধীরে তার ঠোঁট রাখে আজলানের বুকের ওপর। হৃদয়ের স্পন্দন শুনতে পায় সে, একটা নামই ছন্দে বাজছে বারবার, যেটা তারই নাম। ঘরের অন্ধকারে তখন একটা আলো ফুটে ওঠে, ভোরের আলো না, প্রেমের আলো, নতুন করে শুরু হওয়ার আলো, নতুন অধ্যায়ের আরম্ভ। সকালের সূর্যটা জানালার পর্দার ফাঁক গলে ধীরে ধীরে ঘরে ঢুকছে। বাতাসে হালকা ঠান্ডা, কিন্তু বিছানার চাদরের নিচে শরীরটা অস্বস্তিকরভাবে গরম। অলিভিয়া ধীরে ধীরে চোখ মেলে, চোখের পাতাগুলো যেন সারা রাত এক বোঝা ঘুম বইছে। তার সারা শরীর যেন ব্যথায় টইটুম্বুর, চাইলেও নাড়াতে পারছে না। মনে হচ্ছে কেউ তাকে আঁকড়ে ধরে আছে। বিরক্তি নিয়ে পাশ ফিরতেই তার চোখে প্রথমেই গিয়ে পড়ে পাশের ত্বকের উষ্ণতায় একটা বুক পুরুষের নিঃশ্বাস নিচ্ছে ধীরে ধীরে, যেন স্বপ্নে আছে। অলিভিয়া চমকে ওঠে, তার মস্তিষ্কে যেন বিদ্যুৎ খেলে যায়। চাদরটা এক ঝটকায় সরিয়ে দেখে তার পাশে শুয়ে থাকা ছেলেটা জ্যাক। আর সবচেয়ে বড় কথা, তার নিজের শরীরে একটা সুতোও নেই। সে গলা ফাটিয়ে চিৎকার দিয়ে উঠে বসে, তারপর কোনো কিছু না ভেবেই জ্যাককে এক লাথি মেরে বিছানা থেকে ফেলে দেয়। জ্যাক হতভম্ব হয়ে মেঝেতে পড়ে যায়, ঘুম ঘুম চোখে মাথা চুলকে তাকায় অলিভিয়ার দিকে। তুমি আমার পাশে কেন? আর আমি আমি এভাবে কেন? অলিভিয়ার গলা হালকা কাঁপছে, অনিশ্চিত আশঙ্কায় চোখ ফেটে জল চলে আসার উপক্রম। জ্যাক মেঝেতে শুয়ে হাই তুলতে তুলতে বলে, বিয়ে হয়েছে আমাদের, গতকাল রাতেই ভুলে গেছো? আর তুমি আমাকে লাথি দিয়ে বিছানা থেকে ফেলে দিলে কেন? নতুন বরের ঘুম কেউ এইভাবে ভাঙায় বুঝি? অলিভিয়া তীব্র চোখে তাকিয়ে বলে, কে তোমাকে আমার বিছানায় আসার পারমিশন দিয়েছে? জ্যাক কাজ ঝাঁকালো, ঠোঁটে বাঁকা হাসি রেখে বলল, তুমি কি আবারও ভুলে গেছো কাল রাতেই আমি তোমার স্বামী হয়েছি, আইনি কাগজে কলমে? তাই তোমার সব কিছুতে আমার অধিকার, তোমাতেও আর তোমার জিনিসপত্রেও। নিজের জিনিস ব্যবহার করতে কেউ পারমিশন নেয় না। অলিভিয়ার মুখ শুকিয়ে গেল, তার চোখে বিদ্রুপ জ্বলে উঠল। তুমি আমার স্বামী? তুমি? না না, এটা একটা ভুল। আমার তো আসানের সাথে বিয়ে হওয়ার কথা ছিল। আমি ওকে ভালোবাসি। তোমরা সকলে আমার সাথে ছলনা করেছো। জ্যাকের চোয়াল কিছুটা শক্ত হলো, আজলাইন নামটা যেন বিষের মতো বের হলো তার মুখ থেকে। তোমার সেই আজলাইনই তোমাকে আমার সাথে বিয়ে দিয়েছে। এখন তুমি আমার বউ আর সে আরেকজনের হাজবেন্ড। সুতরাং এতদিন তোমার মনের যে স্থানে আজলাইন স্যারকে রাখতে, সেখানে আমাকে বসাও, কারণ সে তোমার অতীত হলেও ভবিষ্যৎ কিন্তু আমি। না। অলিভিয়া ঝাঁঝালো কণ্ঠে বলল, এখন না না করে কোনো লাভ নেই, যা হওয়ার সব কাল রাতেই হয়ে গেছে। তুমি আমার সাথে জোর করে সবটা করেছো। এসছে। আমার মতো ভদ্র ছেলের নামে মোটেও বদনাম দিতে আসবেন না মিসেস কায়নাত। আমি কালকে অতিমাত্রায় ভদ্র ছিলাম। আপনি অভদ্রের মতো ওয়াইন খেয়ে আমার লজ্জা হরণ করেছেন, এখন আমার দোষ দেওয়া হচ্ছে। চুপ, একদম চুপ। তুমি আমার দুর্বলতার সুযোগ নিয়েছো। এটা বলে অলিভিয়া বাচ্চাদের মতো কান্নাকাটি শুরু করলো। জ্যাক অলিভিয়াকে কাঁদতে দেখে ভরকে গেল। অলিভিয়া আরো জোরে কাঁদতে লাগলো। এবার জ্যাক তাড়াতাড়ি মেঝে থেকে উঠে অলিভিয়ার মুখ চেপে ধরলো। অলিভিয়া এক হাত দিয়ে বিছানার চাদর ধরে আছে, অন্য হাত দিয়ে নিজের মুখের ওপর থেকে
জ্যাকের হাত সরানোর চেষ্টা করছে। চুপ। এইভাবে চিৎকার করে কাঁদলে অন্যরা কি ভাববে? আমি কি তোমার সাথে জোরাজোরি করে কিছু করেছি? কাঁদা তো আমার উচিত, তুমি আমাকে জোর করেছো। এটা বলে জ্যাক অলিভিয়ার মুখের ওপর থেকে হাত সরিয়ে নিল। আমি তোমাকে ভালোবাসি না, বেশো না। স্বামী হিসেবেও মানি না। তুমি না মানলে কি হবে? আইনের কাগজ, বিছানার চাদর আর তোমার শরীরের প্রতিটা অংশ আমাকে স্বামী হিসেবে মানে। তুমি আমার দেহ পেলেও আমার মন পাবে না। সিনেমার ডায়লগ দেওয়া বন্ধ করো। দেহ যখন স্ব ইচ্ছায় দিয়েছো, মনটাও নিজের অজান্তেই দিয়ে দেবে। এটা বলে জ্যাক অলিভিয়ার হাতে 2টা ঔষধের পাতা দিয়ে ওয়াশরুমের দিকে হাঁটা দিল। এগুলো কি? আমি এগুলো খাবো না। অলিভিয়া চিৎকার দিয়ে বলল, তোমার যদি এত তাড়াতাড়ি আমাকে আব্বু ডাক শোনানোর ইচ্ছে থাকে তাহলে আমার কোনো প্রবলেম নেই। এমনিতেও আমি বাচ্চা অনেক পছন্দ করি। আর প্রথম পাতার ওষুধ না খেলেও দ্বিতীয়টা খেয়ে নিও। না হলে আমার সাথে ঝগড়া করার জন্য এখন যতটুকু শক্তি আছে কিছুক্ষণ পর সেটাও থাকবে না। তখন আমাকেই সামলাতে হবে। এটা বলে জ্যাক ওয়াশরুমে ফ্রেশ হওয়ার জন্য চলে গেল। অলিভিয়া জ্যাকের কথার বিপরীতে আর কিছু বলল না, কারণ সে বুঝে গেছে ওষুধগুলো কিসের। সে চুপচাপ ওই অবস্থায় বিছানায় বসে রইল। তার এখন নিজের চুল নিজেরই ছিঁড়তে ইচ্ছে হচ্ছে। সে কি করে এত বড় একটা ভুল করে ফেলল? এখন সে সকলের সামনে মুখ দেখাবে কি করে? এটা ভেবেই তার কান্না পাচ্ছে। আজলান ছাড়ুন, আমায় কয়টা বাজে খেয়াল আছে, ছাড়ুন। আজলান ঘুম মেশানো কণ্ঠে বলল, চিংড়ি মাছের মতো ছটফট না করে একটু চুপ থাকো তো বেব। এটা বলেই আজলান অ্যাশের ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। অফিসে যেতে হবে, সরুন তো। সমস্যা হবে না, একটু ঘুমোতে দাও তো। আপনার তো সমস্যা হবেও না, আপনি তো আর এমপ্লয়ি না। শ্শ্, চুপ করো। আর মাত্র 5 মিনিট ঘুমাবো, বেশি না। 5 মিনিট পর। আজলান, আজলান নিশ্চুপ। আপনি আমাকে ছাড়বেন নাকি আমি আপনার সব চুল ছিঁড়ে ফেলবো। অ্যাশ রাগী কণ্ঠে বলল, ছিঁড়ে ফেলো, আমার কোনো সমস্যা নেই। যখন সবাই তোমার জামাইকে টাকলা বলবে তখন আবার আমাকে বলতে আসবে না কিন্তু। মজা না করে সরুন তো। এটা বলে অ্যাশ আজলানকে নিজের থেকে সরিয়ে দিল। আর সে উঠে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ফ্রেশ হওয়ার জন্য চলে গেল। আজলান আবার ঘুমিয়ে পড়ল। তার চোখ থেকে যেন ঘুম যাচ্ছেই না। ফ্রেশ হয়ে বের হওয়ার পর আজলানকে দেখে তো অ্যাশের মাথায় রাগ চড়ে গেল। সে আরও আধা ঘন্টা আগে ফ্রেশ হতে গেছে, আর আজলান এখনও বিছানায় পড়ে পড়ে ঘুমোচ্ছে। আজলান, অ্যাশের এত জোরে চিৎকারে নিমিষে আজলানের চোখ থেকে ঘুম উড়ে গেল। সে সোজা হয়ে বিছানায় বসে পড়ল। এই তো আমি ঘুমোচ্ছিলাম না, বিশ্বাস করো। আমি অনেক আগে ঘুম থেকে উঠে গেছি। এক নিঃশ্বাসে পুরোটা বলে তারপর আজলান থামল। আজলানকে এমন বাচ্চাদের মতো ভয় পেতে দেখে অ্যাশের হাসি পেলেও সে অনেক কষ্টে নিজের হাসি আটকে রাখলো। হ্যাঁ সেটাই, আপনি তো ঘুমোচ্ছিলেন না, চোখ বন্ধ করে কারো কথা ভাবছিলেন, তাই না? কোন মেয়ের কথা ভাবছিলেন বলুন? আজলান অ্যাশের হাত ধরে নিজের কাছে টেনে নিয়ে আসলো। আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবটা জোরে একটা মিষ্টি মেয়ে আছে। তাকে ছাড়া অন্য কোনো মেয়ের কথা ভাবার কথা এই আজলান কখনো নিজের কল্পনায় আনে না। বুঝলেন মিসেস ড্রেক? অ্যাশ মুচকি হেসে বলল, বোঝা গেল, কিন্তু মিস্টার ড্রেকেরও যেন এটা মনে থাকে যে যদি সে কল্পনাতেও মিসেস ড্রেক ছাড়া অন্য কোনো মেয়েকে আনে তাহলে এই শান্ত শিষ্ট মিসেস ড্রেক তার কল্পনায় ঢুকে ওই মেয়ের চুল ধরে টেনে কল্পনা থেকে বের করে নিয়ে আসবে। মিসেস ড্রেক কিন্তু মোটেও নিজের জিনিস ভাগাভাগি করতে পছন্দ করে না। আজলান একটা টেডি স্মাইল দিয়ে অ্যাশের নাকের ডগা টেনে দিয়ে বলল, ওকে ম্যাডাম। মিস্টার ড্রেক আপনার কথাগুলো মন মস্তিষ্কে সবখানে লিখে রাখলো। এটা বলেই দুজনে হাসতে লাগলো। এবার ছাড়ুন আর গিয়ে ফ্রেশ হয়ে নিন, যান। আমার এখনো অনেক কাজ বাকি, সেগুলো সারতে হবে তো। যেমন? কিসের যেমন? তোমার যে এত কাজ তা তো আমি জানি না, তাই জানতে চাইছে এত কি কাজ করবে এখন তুমি? রেডি হব, চুল আঁচড়াবো, ক্রিম দেব, মেকআপ করবো, লিপস্টিক দিব। ওয়েট, এত কিছু কিসের জন্য? কেন, অফিসে যেতে হবে না? অফিসে যাওয়ার জন্য এত সাজগোজের কি আছে? আপনি বুঝবেন না। আমি বুঝতেও চাই না। চুপচাপ রেডি হয়ে চুল ঠিক করে অফিস যাবে, সাজগোজের প্রয়োজন নেই। আজলান, কি? অ্যাশ বাচ্চাদের মতো মুখ করে বলল। আমার সাজতে ভালো লাগে আজলান। আজলানও অ্যাশের নকল করে বলল, আমার ভালো লাগে না। আপনি তো ছেলে, আপনার কেন ভালো লাগবে? প্লিজ আজলান, আমি মেকআপ করে যাবো অফিসে, প্লিজ প্লিজ। বেশি না, একদম অল্প করবো। হুম, একদম না। তোমাকে ন্যাচারালি অনেক সুন্দর লাগে। আর
তার উপর যদি মেকআপ করো, তখন যদি কেউ নজর দিয়ে দেয়, কেউ যদি আমার থেকে তোমাকে চুরি করে নিয়ে যায়, না না, আমি রিস্ক নিতে পারবো না। তোমার বেশি শাস্তি ইচ্ছে হলে প্রতিদিন বাড়িতে বসে বসে সেজে আমাকে দেখাবে। তো বাড়ির বাইরে মেকআপ করে যাওয়া যাবে না। আর কোনো কথা নয়, চুপচাপ গিয়ে চিরুনি এনে এখানে বসে পড়ো, আমি চুল বেঁধে দিচ্ছি। অ্যাশ আর কিছু না বলে চিরুনি নিয়ে এসে আজলানের সামনে বসে পড়ে, কারণ সে জানে আজলান একবার যখন মেকআপ করতে বারণ করে দিয়েছে তখন আর কিছুতেই কিছু হবে না। অ্যাশ চিরুনি নিয়ে আসতে আজলান আস্তে আস্তে তার চুল আঁচড়ে দিতে লাগলো। আজলান আসতে লাগছে। আসতেই তো করছে, আমি কি ইচ্ছা করে তোমাকে ব্যথা দিতে পারি জান? হ্যাঁ, আসতে তো করেছেন, কিন্তু তার সাথে সাথে একটু তাড়াতাড়ি তো করতে পারেন না কি? এত তাড়াহুড়ো করলে চলে জান? সবকিছুতে তো একটা প্রসেসিং এর ব্যাপার আছে। চুল বেঁধে দিতে আবার এত কিসের প্রসেসিং? তা জানো না? জানবে কিভাবে? সারাদিন তো মেকআপ নিয়ে পড়ে থাকো। শুনুন তো, আপনার চুল আঁচড়াতে হবে না, আমারটা আমিই করে নিচ্ছি। আপনি দয়া করে গিয়ে ফ্রেশ হয়ে আসুন। এটা বলেই অ্যাশ আজলানের সামনে থেকে উঠে আয়নার সামনে চলে গেল। আজলান আর অ্যাশ রেডি হয়ে রুম থেকে বের হতেই দেখতে পায় জ্যাক আর অলিভিয়া বাচ্চাদের মতো চুলোচুলি করছে। আজলান গিয়ে তাদেরকে থামায়। স্টপ ইট গাইস, বাচ্চাদের মতো করছো কেন? অলিভিয়া আজলানকে দেখে আজলানের পাশে এসে গা ঘেঁষে দাঁড়ায়। আজলান অলিভিয়াকে নিজের পাশে দাঁড়াতে দেখে অ্যাশের দিকে তাকায়। অ্যাশ তো তার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, মনে হচ্ছে পালে এক্ষুনি তাকে চোখ দিয়ে ভস্ম করে দিবে। আজলান অ্যাশের দিক থেকে চোখ ফিরিয়ে অলিভিয়ার থেকে দূরে সরে দাঁড়ায়। কি হয়েছে অলি, সমস্যা কি? সমস্যা? আমার গাড়ি একটা আস্ত সমস্যা চাপিয়ে দিয়ে এখন জিজ্ঞেস করছো সমস্যা কি? যেটা জিজ্ঞেস করছি ওটা বলো। জ্যাক গলা উঁচিয়ে বলল। আমি বলছি স্যার। বলো। আপনার এই বোন। চুপ! আমি আজলানের কোন জন্মের বোন হই? জ্যাক মুখ ভেঙচিয়ে বলল। এই জন্মের। জ্যাকের কথা শুনে অলিভিয়া ফুঁসতে লাগলো। জ্যাক সেটাকে পাত্তা না দিয়ে আজলানকে বলল। আপনার এই বোন আমার কালকে বিয়ে করা বউ, আমার কোনো কথা শুনছে না স্যার। তুই এমন কি বললি যে ও শুনছে না? ও নাকি আজকে অফিসে যাবে, আমি বারণ করলাম তাও শুনছে না। আজলান অবাক কণ্ঠে বলল। অফিসে যাবে তো যাবে, ভালো তো, এতে বারণ করার কি আছে? অলিভিয়াও আজলানের সুরে সুর মিলিয়ে বলল। আমি তো সেটাই বলি, তাও তোমার ওই সেক্রেটারি আমাকে জোর করেই যাচ্ছে যেন অফিসে না যাই। সব সময় আমাকে জোর করে, কালকে রাত থেকে জোর করেই যাচ্ছে। আজলান অলিভিয়ার কথা বুঝতে না পেরে বলল। মানে? অলিভিয়া কণ্ঠ খাদে নামিয়ে দাঁত কিরমিরিয়ে বলল। তোমার ওই সেক্রেটারি কালকে জোর করে আমার। অলিভিয়া আর কিছু বলতে পারল না, তার আগেই জ্যাক অলিভিয়ার মুখ চেপে ধরল। কি হলো? ও কি বলতে চাইছিল? ওর মুখ কেন চেপে ধরলি? তোর সাথে জোর করে কি করেছিস? জ্যাক আমতা আমতা করে বলল। কিছু না, আমি আবার কি করলাম? আপনি তো আমাকে ভালো করেই চেনেন। আসলে কালকে আপনি জোর করে আমাকে ওর ঘরে দিয়ে আসলেন না, সেটাই বলছি আর কি, তাই না? অলিভিয়া আজলানকে ইশারায় না বলতে চাইল, কিন্তু তার আগে জ্যাক ওকে নিয়ে আবার রুমে চলে গেল। জ্যাক অলিভিয়াকে নিয়ে চলে যেতেই অ্যাশ আজলানের কাছে আসলো। রাগ মিশ্রিত কণ্ঠে বলল। অলিভ অয়েলের সাথে আপনাকে ভালোই লাগছিল, কি সুন্দর দুজন গা ঘেঁষে দাঁড়িয়েছিলেন। ক্যারি অন। এটা বলে অ্যাশ চলে গেল। কি ঝামেলা পড়লাম রে বাবা, কিছু না করে দোষী হতে হচ্ছে। আরে জান শোনো তো। জ্যাক অলিকে রুমে নিয়ে এসে ভেতর থেকে দরজা আটকে দিল। তোমার মাথা কি খারাপ? অলিভিয়া জ্যাকের কথায় পাত্তা না দিয়ে বলল। দরজা আটকিয়েছো কেন? খোলো, আর আমার সামনে থেকে সরো। দরজা খুলবো না, আর তোমার সামনে থেকেও সরবো না। জ্যাক! জানু বলো, স্বামীর নাম ধরে ডাকতে নেই, এটাও জানো না? তোমাকে যে আমার আর কত কিছু শেখাতে হবে সৃষ্টিকর্তাই জানে। অলিভিয়া ভাব নিয়ে বলল। তুমি আর আমার হাজবেন্ড হবে হয়তো, কোনো পাগলের হাজবেন্ড তুমি, আমার না। বুঝলেন মিস্টার? তুমি সত্যি সত্যি একটা গাধা। আবার? গাধা না হলে কি নিজেদের বাসর রাতের কথা অন্য কাউকে বলতে যেতে? অলিভিয়া আমতা আমতা করে বলে। বলতে গেছি, বেশ করেছি, আবার যাব। চুপ। অলিভিয়া কিছুটা চুপসে গেল। জ্যাক অলিভিয়াকে এভাবে চুপসে যেতে দেখে ধীরে ধীরে অলিভিয়ার দিকে এগোতে শুরু করলো। হঠাৎ জ্যাককে নিজের দিকে এভাবে এগোতে দেখে অলিভিয়া কিছুটা ঘাবড়ে গেল। অবাক কণ্ঠে বলল। কি 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 করছো? কি
এভাবে এগোচ্ছ কেন? জ্যাক কণ্ঠ খাদে নামিয়ে বলল। নিজেও জানি না হঠাৎ করে যে কেন প্রেম প্রেম পাচ্ছে। অলিভিয়া পিছিয়ে যেতে যেতে কাঁপা কাঁপা কণ্ঠে বলল। দেখো, কালকে যা করেছো করেছো, আমি সজ্ঞানে ছিলাম না দেখে করতে পেরেছো। এখন উল্টা পাল্টা কিছু করার চেষ্টা করলে কিন্তু আমি আমি চিৎকার দেব। জ্যাক ভাবলেশীন ভাবে বলল। দাও, বারণ তো করছি না। অলিভিয়া পেছোতে পেছোতে এক পর্যায়ে বিছানায় পড়ে গেল। দেখো, আমি কিন্তু সত্যি চিৎকার দেব। দেবো দেবো না বলে দিয়ে দাও। জ্যাক এবার একেবারে অলিভিয়ার ওপরে এসে গেছে। অলিভিয়া আর কোনো উপায় না পেয়ে জোরে চিৎকার দেওয়ার জন্য ঠোঁট খুলতে জ্যাক হঠাৎ ঝুঁকে পড়ে তার ঠোঁটের ওপর নিজের ঠোঁট চেপে ধরল। প্রথমে নরম, ধীর, তারপর ধীরে ধীরে সেই চুমু গভীর হতে থাকলো। যেন এক নিঃশ্বাসে সব রাগ, অভিমান, দুঃখ, ভালোবাসা সব ঢেলে দিচ্ছে সে। অলিভিয়া চোখ মুহূর্তে বিস্ফোরিত হয়ে গেলেও জ্যাকের গভীর স্পর্শে ধীরে ধীরে চোখ বুজে এলো। জ্যাকের হাত অলিভিয়ার মুখ ছুঁয়ে মাথার পেছনে গিয়ে চুলের ভেতর আঙ্গুল চালিয়ে দিল, যেন ওর পুরো অস্তিত্বটাই অনুভব করতে চায়। তার ঠোঁটগুলো আর কেবল ঠোঁট নয়, যেন হাজারো না বলা কথার অনুবাদ। শুধু ঠোঁটের স্পর্শে বলা ভালোবাসি চায়, হারাতে চায় না। জ্যাক আর অলিভিয়া দুজনেই হারিয়ে যাচ্ছিল এক গভীর অবিষ্ট চুমুর ভেতর। সময় যেন থেমে গেছে। অলিভিয়ার হাত নিজের অজান্তেই জ্যাকের শার্টের কলার আঁকড়ে ধরেছে। চিৎকারের বদলে ঠোঁটের ভেতর নেমে এসেছে নীরব এক যুদ্ধ। জ্যাকের ঠোঁট ধীরে ধীরে নিচে ঠোঁট চষে ধরছে, মাঝে মাঝে হালকা কামড়ে নিচ্ছে, যেন কোনো অধিকার দাবি করছে। চুমুর গভীরতা এতটাই বাড়ছিল যে চারপাশের শব্দ, আলো, বাস্তবতা সবকিছু মিলিয়ে একমাত্র অনুভূতি হয়ে দাঁড়িয়েছে সেই চুমু। অবশেষে অনেকটা সময় পর জ্যাক ধীরে ধীরে অলিভিয়ার ওপর থেকে নিজেকে সরিয়ে নিল। তার নিঃশ্বাস ভারী, চোখে এক অপার আবেশ। অলিভিয়া ততক্ষণে চুপচাপ, নিঃশব্দ, ঠোঁট লাল, মুখ ওঠানামা করছে দ্রুত গতিতে। চোখে এক অজানা ঝড়। সে কোনো কথা বলল না, শুধু তাকিয়ে রইল জ্যাকের দিকে, যেন ওর ভেতরের সমস্ত দেওয়াল হঠাৎ ভেঙে পড়েছে। চুপ করে থাকা অলিভিয়াকে জ্যাক হালকা হেসে বলল। আর চিৎকার দেওয়ার চেষ্টা করবে? জ্যাকের এরকম করে ঠেস মেরে বলা কথাটা অলিভিয়ার ঠান্ডা মস্তিষ্কে যেন আবারও হঠাৎ করে আগুন জ্বালিয়ে দিল। সে চিৎকার করে উঠল। তুমি আমার কোনো কিছু না বুঝেছো? বারবার এভাবে আসবে না আমার কাছে। জ্যাক ঠোঁটে একটুকু দুষ্টু হাসি ফুটিয়ে আবার এগিয়ে এলো। তুমি যত রেগে যাও তত বেশি তোমাকে ভালোবাসতে ইচ্ছে হয়। যদি আরেকবার কাছে এসেছো না, তাহলে। অলিভিয়া এটুকু বলতে জ্যাক আবারও তার দিকে হালকা ঝুঁকে হঠাৎ তার ঠোঁটে একটা ছোট্ট চুমু খেলো। কি বলছিলে? জ্যাক চোখ ছোট করে জিজ্ঞেস করলো। অলিভিয়া হতভম্ব হয়ে কিছু বলতে যাচ্ছিল, আবারও জ্যাক তার ঠোঁটে চুমু দেয়। তুমি আরেকটা চুমু? ছাড়ো। আরেকটা? আরে তুই। এবার অলিভিয়া জ্যাকের বুকে হাত দিয়ে ঠেলতে গেল, কিন্তু জ্যাক তার কানে ফিসফিস করে বলল। তুই বললে এখন তো পুরো 10টা চুমু ছাড়া মাফি নেই। অলিভিয়া কাঁপা গলায় বলল। তুমি সিরিয়াস? জ্যাক এবার চোখ নামিয়ে ঠোঁটে ঠোঁট রেখে খুবই ধীরে বলল। তুই না বললেও হতো, যখন বলেই ফেলেছো, অপরাধ যখন করেই ফেলেছো, তখন শাস্তি তো পেতেই হবে। এখন শুরু করি। অলিভিয়া চোখ বন্ধ করে ফেলল, গাল লাল হয়ে উঠল তার। জ্যাক আবারও অলিভিয়াকে চুমু দিতে যাবে তার আগে তাদের রুমের দরজায় কেউ কড়া নাড়ল। বিরক্তিতে জ্যাক কপাল কুঁচকাল। অলিভিয়া সুযোগ পেয়ে জ্যাককে ধাক্কা দিয়ে দৌড়ে দরজা খুলে দিল। দরজা খুলতে অলিভিয়া দেখল আজলান দরজার সামনে দাঁড়িয়ে। আজলানকে দেখে অলিভিয়ার ঠোঁটে আপনা আপনি হাসি ফুটল। আজলান অলিভিয়াকে এড়িয়ে জ্যাকের দিকে তাকালো। জ্যাক তখনও বিরক্তিতে বিছানায় উপুর হয়ে শুয়েছিল। জ্যাক, হঠাৎ আজলানের ডাক শুনে জ্যাক দাঁড়িয়ে গেল। জি স্যার। বিছানা উপর হয়ে কি করছিলে? কই কিছু না তো। অফিস যাওয়ার কথা কি ভুলে গেছিস? না স্যার, আপনারা ব্রেকফাস্ট করে নিন, তারপর একসাথে বের হব। আমি আর আয়াস অফিস ক্যান্টিনে খেয়ে নেব, তুই আর অলি ব্রেকফাস্টে করে নে। আমার পেটে ব্রেকফাস্ট করার জন্য এক বিন্দু পরিমাণও জায়গা নেই স্যার। কালকে রাতে আর আজকে সকালে যা যা খেয়েছি তাতেই আমার পেট ভরে গেছে। মানে? মানে কিছু না। বিয়ের পরের দিনই অবস্থা?
জানি না দিনে দিনে তোর আর কত উন্নতি হয়। এটা বলে আজলান হাঁপ ছাড়ল। অলি, তাহলে তুমি কি ব্রেকফাস্টটা করে নাও? না আজলান, আমিও তোমার সাথে এই অফিস ক্যান্টিনে কিছু একটা খেয়ে নেব। যা ইচ্ছে, আমরা বাইরে যাচ্ছি, তোরাও আয়। স্যার আপনি যান, আমরা আসছি। আয়। এটা বলে আজলান চলে গেল। আজলানের পিছু পিছু অলিভিয়া যেতে নিলেই জ্যাক তার হাত ধরে আটকে দিল। কি হচ্ছে? আবার হাত ধরেছো কেন? কি সমস্যা? তোমার শাস্তিটা। অলিভিয়া আমতা আমতা করে বলল, কিসের শাস্তি? কোনো শাস্তি নেই। এটা বলে জ্যাকের হাত ছাড়িয়ে চলে গেল। অলিভিয়াকে যেতে দেখে জ্যাক তার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, পালিয়ে গেলে সমস্যা নেই, যেখানেই যাও ফিরে আমার কাছেই আসতে হবে। বিয়ে যখন করেছি নিজের প্রাপ্যটা আদায় করেই নিব। মিসেস জয়ী, মিস্টার আফতাব, রিভান, দিয়ান, আহিরি আর অ্যাশের বাবা মা ডাইনিং টেবিলে বসে ব্রেকফাস্ট করছিলেন। মিস্টার আফতাব কালকে সারা রাত নিজের স্ত্রীকে বুঝিয়েছেন যেন আশার আজলানের বিয়েটা মেনে নেয়। অনেক চেষ্টার পর তিনি সফলও হয়েছেন। যতই হোক আজলান তাদের একমাত্র ছেলে। তার ছেলে যদি অ্যাশকে নিয়ে খুশি থাকতে চায় তাহলে সেখানে তারা কিছুতেই বাধা দিবে না। অলিভিয়াকেও তারা নিজের সন্তানের মতোই ভালোবাসে, কিন্তু যেখানে আজলানি অলিভিয়াকে চায় না আর অলিভিয়াও এখন অন্য কারো স্ত্রী, তাই অ্যাশকে মেনে নেওয়া ছাড়া তাদেরও আর কোনো পথ খোলা নেই। তাই সব দিক ভেবেই মিসেস জয় সবটা মেনে নিয়েছেন। যদিও এই ব্যাপারে সবাই জানলেও অলিভিয়া, জ্যাক, আজলান, অ্যাশ এরা কিছুই জানে না, কারণ তারা অনেক লেট করে ঘুম থেকে উঠেছে। আর তাদের ঘুম থেকে ওঠার আগেই মিসেস জয় সকলের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন। আজলান কোথায় যাচ্ছ? হঠাৎ মিসেস জয়ের কথা শুনে আজলান ঘাবড়ে গেল। সে ডাইনিং টেবিলের দিকে তাকালো। ডাইনিং টেবিলের দিকে তাকাতেই সে যেন ছোটখাটো একটা ধাক্কা খেলো। সকলে মিলে ব্রেকফাস্ট করছে, তাও আবার হাসি মুখে। সে ভেবেছিল তার মম ড্যাড আজকে রুম থেকে বের হবে না। কালকে সে যা করেছে তারপর তো আরই না। আর যদি বা বের হয় তাহলে নিশ্চয় আশের পরিবারকে কথা শোনাবে। তাই সে কালকে রাতেই বাড়ির কাজের লোকদের বলে রেখেছিল সকালে আশের পরিবারের পছন্দ মতো ব্রেকফাস্ট দিতে, আর তাদের আদর যত্নে যেন কোনো ত্রুটি না হয় সেদিকে খেয়াল রাখতে। কিন্তু এখন যা দেখছে তাতে তো তার চক্ষু চড়কাস। মিসেস জয় আজলানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আবারও প্রশ্ন করলেন, কি হলো? মিসেস জয়ের কথা শুনে আজলানের ভাবনায় ছেদ পড়ল। সে আমতা আমতা করে বলল, আসলে মম, অফিসে যাচ্ছিলাম আর কি। তা তুমি একাই যাচ্ছ? না, জ্যাক আর অলিভিয়াও যাবে। আর তোমার বউ? আজলান যেন শকের পর শক খাচ্ছে। তার মম অ্যাশকে তার বউ বলেছে? তার মম কি তাহলে অ্যাশকে মেনে নিল? কি হলো? হ্যাঁ, অ্যাশও যাবে। মিসেস জয় এবার খেতে খেতে বললেন, তা তোমরা ব্রেকফাস্ট করেছো? না, অফিস ক্যান্টিনে খেয়ে নেব। ওকে যাও, কিন্তু আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসো, গুরুত্বপূর্ণ আলোচনা আছে। আজলান কণ্ঠে বিস্ময় নিয়ে বলল, কেন মম? সেটা না হয় আসলেই বুঝতে পারবে, এখন যাও। আজলান আর কথা না বাড়িয়ে চলে গেল। অ্যাশ গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আর রাগে ফুঁসছে। তার এত রাগ কেন হচ্ছে তা সে নিজেও জানে না। আজলান তাকে আগে থেকেই ভালোবাসতো, এটা জানার পর থেকে যেন তার জেলাসির মাত্রা 1000 গুণ বেড়ে গেছে। অলিভিয়াকে তার আর সহ্যই হচ্ছে না। আজলানের পাশে দেখলে এগিয়ে সবগুলো চুল ছিঁড়ে দিতে ইচ্ছে হচ্ছে। তাই চুপচাপ বাড়ির বাইরে এসে দাঁড়িয়ে আছে, তাও প্রায় 15 মিনিট। কিন্তু আজলানের আসার কোনো নাম গন্ধও নেই। হঠাৎ তার সামনে কেউ একটা চকলেট এনে ধরল। এমন সময় চকলেট দেখেই তার এতক্ষণে চটে থাকা মুড নিমিষেই ঠান্ডা হয়ে গেল। চকলেট তার পছন্দের লিস্টে সবার উপরে। অস্ট্রেলিয়া আসার পরে এই কয়েক মাসে তার চকলেট খাওয়া তো দূর, ছুঁয়ে দেখাও হয়নি। তাই চোখের সামনে চকলেট দেখেই সে সেটা নিতে চাইল। সে হাত দিয়ে চকলেটটা নিতে যাবে, তৎক্ষণাৎ তার সামনে থেকে কেউ একজন চকলেটটা সরিয়ে নিল। সে হাত দিয়ে চকলেটটা নিতে যাবে, তৎক্ষণাৎ তার সামনে থেকে কেউ একজন চকলেটটা সরিয়ে নিল। তার ঠান্ডা হওয়া মুডটা আবারও চটে গেল। সে রাগী দৃষ্টিতে লোকটির দিকে তাকাতেই কিছুটা শান্ত হয়ে গেল। আজলান, আপনি? তোর কাকে আশা করছিলে? ভেবেছিলাম দিয়ান ভাই। আমার কথা সে ছাড়া কেই বা চিন্তা করে বলুন? 15 মিনিট যাবৎ যে এখানেই দাঁড়িয়েছিলাম তাতে তো কারো কোনো খেয়ালই নেই। আজলান কিছু বলতে যাবে তার আগে অলিভিয়াও বেরিয়ে আসলো, তার সাথে সাথে জ্যাকও। আজলান জ্যাকের দিকে তাকিয়ে বলল, তোর এখন আসার সময় হলো?
তোর জন্য আমার বউটা 15 মিনিট যাবত দাঁড়িয়ে আছে। তোকে বিয়ে দিয়ে দেখি আমি মস্ত বড় ভুল করে ফেলেছি। সরি স্যার। অলিভিয়া, তুমি আমার গাড়িতে ওঠো। না, আমি আসলানের সাথেই যাব। অলিভিয়ার এমন গায়ে পড়া স্বভাব দেখে অ্যাশের মাথা গরম হয়ে গেল। আগে না হয় সে জানতো না আজলান বিবাহিত, এখন তো জানে। তাও কেমন অন্যের জামাইয়ের সাথে চিপকা চিপকি করছে। অ্যাশ অলিভিয়ার প্রতি নিজের রাগ প্রকাশ না করে হাসি মুখে বলল, অবশ্যই যাবেন, কেন যাবেন না? আপনি আজলানের সাথেই যাবেন, কিন্তু আজলান যেহেতু বিবাহিত তাই তার বউকেও তো তার সাথেই যেতে হবে, তাই না অলিভিয়া ম্যাম? অ্যাশের কথা শুনে আজলান জ্যাক দুজনেই যেন আকাশ থেকে পড়ল। আজলান মনে মনে ভাবল, কি বলছে এই মেয়ে? মাথা ঠিক আছে নাকি গেছে? সে চোখের ইশারা দিয়ে অ্যাশকে কিছু একটা জিজ্ঞেস করার চেষ্টা করলো, কিন্তু অ্যাশ তার কোনো পাত্তাই দিল না। আর জ্যাককে কি বলবে? সে তো অবলার ন্যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখছে। অলিভিয়া ম্যাম, দাঁড়িয়ে আছেন কেন? গিয়ে বসুন, আমাদের যেতে তো দেরি হয়ে যাচ্ছে। অলিভিয়া অ্যাশের কথা শুনে যখনই গাড়ির সামনের সিটে বসতে যাবে তখনই অ্যাশ তাকে থামিয়ে দিল। কি করছেন ম্যাম? অলিভিয়া সিটে বসতে নিয়েও বসলো না। অ্যাশের কথা শুনে থেমে গেল। আজলান আর জ্যাক তখন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। অলিভিয়া অবাক হয়ে বলল, মানে কি করছি? সামনের সিটে বসেছেন কেন? পেছনের সিটে বসুন। কেন? সামনে বসলে প্রবলেম কি? প্রবলেম তো কিছুই নেই, কিন্তু সামনের সিটে মানে দুটো সিট আমার আর আমার হাবির। অ্যাশের কথা শুনে অলিভিয়া সহ উপস্থিত সকলে কপাল কুঁচকালো। মানে? আর এটা সিম্পল, সামনের সিটে আমি আর আমার হাবি বসবো। আপনার যদি একান্তই আমার হাবির গাড়িতে যাওয়ার ইচ্ছে থাকে তাহলে পেছনের সিটে বসেই যেতে হবে। আমার হাবির বুকের বাঁ পাশের জায়গা আর গাড়িতে তার পাশের সিটটা সবসময় একান্ত আমার জন্য বরাদ্দ করা। এটা বলে অ্যাশ গিয়ে আজলানের হাত ধরে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, ঠিক বলেছি না হাবি? আজলান তখন এক দৃষ্টিতে অ্যাশকে দেখে যাচ্ছে। সে কখনো অ্যাশের থেকে এমন ব্যবহার আশা করেনি। আর তার থেকে বড় কথা, একটু আগেও অ্যাশ তার সাথে ঝগড়া করছিল, আর এখন এত সুন্দরভাবে কথা বলছে, সবটা যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে। অ্যাশ আজলানকে নিজের দিকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে তাকে জোরে একটা চিমটি দিল, যার কারণে আজলান ভাবনায় ভাটা পড়ল। কি হলো হাবি, কিছু বলছো না যে? অ্যাশ আজলানের দিকে তাকিয়ে বাচ্চাদের মতো বলল। আজলান অ্যাশের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, হ্যাঁ 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 হ্যাঁ, কি পুরোটা তো বলো। হ্যাঁ বলছি। এটা বলে আজলান অলিভিয়ার দিকে তাকিয়ে বলল, অলি, তুমি যদি আমার সাথে যেতে চাও তাহলে পেছনের সিটে বসতে হবে, নাহলে জ্যাক তো আছে, ওর সাথে চলে এসো, লেট হয়ে যাচ্ছে, আমরা যাচ্ছি। এটা বলে আজলান গাড়িতে বসে পড়ল। অ্যাশ অলিভিয়ার দিকে তাকিয়ে বলল, তাড়াতাড়ি চলে আসবেন ম্যাম, যাচ্ছি আমরা। এটা বলে অ্যাশও গাড়িতে উঠে পড়ল। অ্যাশ গাড়িতে উঠতেই আজলান গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল, আর অলিভিয়া সেখানেই দাঁড়িয়ে থাকলো। আজলান অ্যাশ চলে যেতে জ্যাক অলিভিয়ার কাছে এসে বলল, কি দরকার ছিল যেচে অপমানিত হতে যাওয়ার? অলিভিয়া জ্যাকের দিকে অগ্নি দৃষ্টি দিয়ে বলল, মজা পেয়েছো না? খুব ভালো লেগেছে? তা একটু লেগেছে বই কি। তা এখন কি এখানেই দাঁড়িয়ে থাকবে নাকি আমার সাথে যাবে? অলিভিয়া কোনো কথা না বলে চুপচাপ জ্যাকের গাড়িতে গিয়ে বসলো। জ্যাকও হালকা হেসে গাড়িতে উঠে পড়ল। গাড়ি চলল অফিসের উদ্দেশ্যে। অফিসের সামনে পরপর দুইটা গাড়ি থামলো। প্রথম গাড়ি থেকে আজলান আর অ্যাশ নামলো, আর দ্বিতীয় গাড়ি থেকে অলিভিয়া আর জ্যাক নামলো। অ্যাশ গাড়ি থেকে নেমে অফিসের ভেতরে চলে গেল। এক মুহূর্ত দাঁড়ালো না। গাড়ির মধ্যে বসেও আজলান অনেকবার অ্যাশের সাথে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু পুরোটা সময় অ্যাশ আজলানকে ইগনোর করে গেছে। আজলান তার কেবিনে বসে আছে, তার কিছুতেই কাজে মন বসছে না। সেই সকাল থেকে একটা বারও অ্যাশের সাথে কথা হয়নি তার। তার মধ্যে অলিভিয়া এসে তার সামনে বসে আছে, যেটা এই মুহূর্তে তার রাগ আরও বাড়িয়ে দিচ্ছে। একসময় সে বিরক্তি নিয়ে জ্যাককে ডাকলো। জ্যাক আজলানের ডাক শুনে কেবিনে আসলো। স্যার ডেকেছিলেন? তোর বউকে নিয়ে যা। আজলানের কথায় অলিভিয়া অবাক হয়ে বলল, কি বলছো আজু বেবি? আমি ওর সাথে যাব না। দেখো অলি, নাটক করো না, ভাল লাগছে না আমার, রাগ হচ্ছে প্রচুর, কখন যেন তোমাকে চর মেরে দিই, প্লিজ যাও। যাক, তুই তোর বউকে নিয়ে যা, আর আমার বউকে কেবিনে পাঠিয়ে দে। ওকে স্যার। অলি আসো প্লিজ। না, আমি তোমার সাথে যাব না। আচ্ছা, আমার সাথে যেতে হবে না, তুমি এখন এসো। না। আজলানের এখন ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে হাতে একটা কলম নিয়ে অলিভিয়ার দিকে ছুঁড়ে মারল। কলমটা অলিভিয়ার গা ঘেঁষে চলে গেল একটুর জন্য।
জ্যাক চিৎকার দিয়ে বলল। স্যার, আমার বউ। আজলান শান্ত কণ্ঠে বলল। মরেনি, কিন্তু এখনো যদি ও এখান থেকে না যায় তাহলে তোকে বিপত্তি খাওয়ার থেকে কেউ রক্ষা করতে পারবে না। অলিভিয়া তো চুপচাপ বসে আছে। আজলানের হঠাৎ এমন আক্রমণে যেন সে হতবিহ্বল হয়ে গেছে। জ্যাক এসে অলিভিয়াকে নিয়ে কেবিনের বাইরে চলে গেল। জ্যাক আর অলিভিয়া কেবিনের বাইরে চলে যেতে আজলান শান্তির নিঃশ্বাস ফেল। কিছুক্ষণের মধ্যেই কেবিনের বাইরে থেকে আওয়াজ আসলো। আসবো? আজলান কণ্ঠ শুনে বুঝলো কেবিনের বাইরে অ্যাশ আছে। সে শান্ত ভঙ্গিতে বলল। পারমিশন ছাড়া যেখানে মনে ঢুকিয়ে বসে আছো সেখানে কেবিনে ঢুকতে পারমিশন নিচ্ছ? অ্যাশ কোনো জবাব না দিয়ে কেবিনে ঢুকলো। ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করলো। কেন ডেকেছেন আমায়? দেখতে ইচ্ছে হচ্ছিল। দেখা হয়েছে? না। অ্যাশ চুপচাপ দাঁড়িয়ে আছে আর আজলান তার আপাদ মস্তক পর্যবেক্ষণ করে যাচ্ছে। একসময় অ্যাশ বিরক্ত হয়ে বলল। সমস্যা কি? আজলান চেয়ারে হেলান দিয়ে বলল। কই কিছু না তো। তাহলে আমায় কেন ডেকেছেন? আমার কাজ আছে। তোমার একমাত্র কাজ হচ্ছে আমার সামনে দাঁড়িয়ে থাকা। আপনার মাথায় কি সমস্যা আছে, নাকি আমাকে দেখে আপনার রোবট মনে হয় যে সারাক্ষণ দাঁড়িয়ে থাকবো? বসার অপশন আছে, কিন্তু চেয়ারে না। আমার। চুপ করুন, মুখে লাগাম দিন। এটা আপনার বাড়ি না, অফিস। আচ্ছা, লাগাম দিলাম। এখন বলো, সকাল থেকে এত রাগ দেখাচ্ছ কেন? অ্যাশ রাগী কণ্ঠে বলল। আমি কোথায় রাগ দেখালাম? এই যে এখনো রাগ দেখিয়ে যাচ্ছ। আমি কেন রাগ দেখাবো? আপনি আমার কে যে আমি আপনার উপর রাগ দেখাবো? আমি যার তার উপর রাগ দেখাই না। আমি এখন জারতার হয়ে গেলাম? অ্যাশ চুপ। সে অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেছে। আজলান চেয়ার থেকে উঠে গিয়ে কেবিনের দরজা লাগিয়ে দিল। হঠাৎ দরজা লাগানোর শব্দে অ্যাশ সেদিকে তাকালো। কি হলো, দরজা কেন লাগালেন? তুমি কি আমার উপর রাগ করেছ? আপনি দরজাটা কেন লাগালেন? হ্যাঁ নাকি না? আপনি? যেটা জিজ্ঞেস করেছি ওটা বলো। হ্যাঁ করেছি রাগ, তো কি করবেন এখন? দেখবে? অ্যাশ দুহাত ভাঁজ করে বলল। দেখান। আজলান তখন হাত দিয়ে নিজের প্যান্টের বেল্ট খুলতে খুলতে অ্যাশের দিকে এগিয়ে আসতে লাগলো। অ্যাশ আজলানের এরূপ কাণ্ড দেখে কিছুটা ভড়কে গেল। কিছুটা পিছিয়ে গিয়ে আমতা আমতা করে বলল। আপনি বেল্ট কেন খুলছেন? রাগ করেছি বলে কি এখন বেল্ট দিয়ে মারবেন? আজলান কণ্ঠ খাদে নামিয়ে বলল। বেল্ট সবসময় মারার কাজে লাগে না, অনেক সময় আদর করার কাজেও লাগে। আজকে তোমাকে সেটাই শেখাবো, একবার হাতে কলমে। আজলানের কথা শুনে অ্যাশ শুকনো ঢোক গেল। দিনের আলো বাইরে তীব্রভাবে ঝলকাচ্ছে। গ্লাস দেওয়ালের বাইরেটা উজ্জ্বল, কিন্তু ভেতরের কেবিনটা সাউন্ড প্রুফ। ভারী কাচের দরজা লাগানো, আলো ছায়ার মাঝে এক রহস্যময় খাঁচা। অ্যাশ কেবিনের মাঝখানে দাঁড়িয়ে, তার বুক ওঠানামা করছে তীব্র গতিতে। নিঃশ্বাসগুলো এলোমেলো। আজলান ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকে। তার পায়ের শব্দটা যেন এক দমকা ঘূর্ণির মতো বাতাসে ছড়িয়ে পড়ছে। আজলান ধীরে ধীরে তার কোমরের বেল্ট খুলে নেয়। চোখ একটুও সরায় না অ্যাশের মুখ থেকে। চোখ দুটোতে যেন অদ্ভুত রকমের আগুন। সে আগুনে শিকার ঝলসে যায়, পালাতে পারে না। তুমি কি ভয় পাচ্ছ? আজলানের গলা ঠান্ডা, কিন্তু ভেতরে যেন আগ্নেয়গিরি জ্বলছে। আজলানের ঠান্ডা কণ্ঠস্বর যেন পুরো কেবিন জুড়ে বাজে। অ্যাশ কিছুটা কাঁপে। এটা অফিস আজলান, দিনের বেলা, বাইরের লোকজন। কথা শেষ হওয়ার আগেই আজলান অ্যাশের হাত দুটো পেছনে নিয়ে ঠেলে ধরে দেওয়াল ঘেঁষে। তার হাতে থাকা বেল্টটা নিয়ে মজবুতভাবে বেঁধে ফেলে অ্যাশের হাত দুটোকে। এই কেবিন সাউন্ড প্রুফ, জানো তো, কেউ কিচ্ছু শুনতে পারবে না। ডোন্ট ওয়ারি হানি। তার গলা আরো নিচে নামে। আর সব থেকে বড় কথা, বউ আমার, অফিসটা আমার, আর কেবিনটা আমারই। দিনরাত বলে কিছু নেই, যখন ইচ্ছা হবে তখনই আমার রোমান্স করার পারমিশন আছে। অ্যাশ কিছু একটা বলতে গিয়েও থেমে যায়। আজলান তার গালের কাছে মুখ এনে তার শরীরে ঘ্রাণ অনুভব করে। তুমি জানো না কিভাবে একজন পুরুষ তার অধিকার আদায় করে নেয়? আজ শিখে যাবে। অ্যাশের নিঃশ্বাস কেঁপে কেঁপে বেরোচ্ছে। হাত দুটো শক্ত করে বেল্টে বাঁধা। কেবিনের দেওয়ালের সঙ্গে আটকে আছে তার পিঠ। সে ভেতর থেকে ছটফট করছে, কিন্তু প্রতিরোধের মধ্যে একটা স্পষ্ট সাড়া। যেটা চোখ দিয়ে বোঝা যায়, সেটা মুখ দিয়ে অস্বীকার করা যায় না। আজলান খুব ধীরে অ্যাশের দিকে ঝুঁকে আসে। তার মুখটা একদম ওর গলার কাছে। ঠোঁটে স্পর্শ না করেও ছুঁয়ে যায়, জ্বালিয়ে দেয়। হঠাৎ সে অ্যাশের গালে একটা গভীর চুমু দেয়। চোখ বন্ধ করে যেন আগের সব ক্ষোভ এক টানে ঢেলে দিল।
তারপর ঠোঁট ধীরে ধীরে নামতে থাকে, গলা বেয়ে কাঁধ ছুঁয়ে কণ্ঠনালীতে এসে থাকে। অ্যাশ নিঃশ্বাস নিতে ভুলে যায়। তার চোখ যেন অন্ধকারে ঢেকে যাচ্ছে, মুখ ফাঁকা হয়ে আছে, কিন্তু কোনো শব্দ বেরোচ্ছে না। আজলান হঠাৎ অ্যাশের কানে ফিসফিসিয়ে বলে, তোমাকে আমি সাজিয়েছি মনের মতো এতদিন ধরে, আজ তার প্রতিটা স্তর খুলে ফেলবো, ধৈর্য রাখো। আজলানের এক হাত ঢুকে যায় অ্যাশের পিঠ বরাবর, আরেক হাত দিয়ে শার্টের বোতাম একে একে খুলতে শুরু করে সে। প্রতিটা বোতাম খোলার শব্দ যেন বন্দুকের গুলির মতো বাজে এই নিস্তব্ধ কেবিনে। হাত দুটো বাঁধা থাকায় অ্যাশ যেন অসহায়, কিন্তু তার চোখ বলে সে চায় এই অসহায়ত্বই কেবল এই ছেলেটার কাছে। আজলান তার গাল ছুঁয়ে থুতনিতে আঙ্গুল রেখে মুখটা নিজের দিকে ঘোরায়। আমার দিকে তাকাও, চোখ নামাবে না, নয়তো। একটা শীতল হাসি ফুটে ওঠে তার ঠোঁটে। আজলান এবার অ্যাশের ঠোঁটে গভীর একটা চুমু খায়, জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া চুমু। অ্যাশ এবার আর প্রতিরোধ করে না, বরং হাত বাঁধা থাকলেও বুক ঠেলে ওকে কাছে টেনে আনে। এই আগুনে জেদে নিয়ন্ত্রণে পুড়ে যেতে চায়। আজলান হঠাৎ তাকে অফিস টেবিলের ওপর তুলে নেয়, ওর চুল মুঠো করে ধরে। তার চোখে এবার দানবীয় দীপ্তি। সে ঠোঁটে কামড়ে গলায় আঁচড়ে অ্যাশকে বারবার মনে করিয়ে দিচ্ছে সে তার বউ, তার নিয়ন্ত্রণে থাকা একমাত্র শরীর। কেবিনে শুধু নিঃশ্বাস, চুম্বনের শব্দ আর শরীরের কাঁপুনি, আর বাইরে সূর্যের আলো, কিন্তু কিছুই দেখতে পায় না। অ্যাশ এখনও টেবিলের ওপর, হাত বাঁধা, শরীর কাঁপছে, চুল এলোমেলো, ঠোঁট লাল হয়ে আছে অনেকক্ষণ আগে বসানো চুমুতে। শরীর থরথর করে কাঁপছে, তবুও চোখে আতঙ্কে চেয়ে বেশি কিছু, আত্মসমর্পণের ছাপ। আজলান সোজা হয়ে দাঁড়ায়, তার হাত গিয়ে থামে অ্যাশের পায়ের গোড়ালিতে, ধীরে ধীরে আঙ্গুল চালায় তার হাঁটুর উপর দিয়ে, আর গলা নিচু করে বলে, সকাল থেকে আমাকে ইগনোর করার শাস্তি হচ্ছে এটা। আজলানের ঠোঁট অ্যাশের থাইতে ছুঁয়ে যায় খুব ধীরে, গরম নিঃশ্বাসে আগুন লাগায় ত্বকে। অ্যাশ কাঁপে, ঠোঁট একটু খোলে, চোখ জোড়া আধা ভেজা, কিন্তু মুখ দিয়ে শব্দ বেরোয় না। আজলান হঠাৎ তার শরীরের ওপর ঝুঁকে পড়ে, চুল মুঠো করে ধরে ওর মুখ নিজের দিকে ঘুরিয়ে আনে, চোখে চোখ রাখে, ধীরে ধীরে ঠোঁট ছোঁয়ায়, আবারও সরিয়ে নেয়, আবার ছোঁয়ায়, কিন্তু ছোঁয়া গভীর করে না। ধীরে ধীরে বলে, এটা ভালোবাসা নয়, এটা শাস্তি, কিন্তু শুধু শরীরের না, আত্মারও। তারপর সে আবার ঠোঁটে ঠোঁট চেপে ধরে আসে। এবার চুমুটা গভীর, দীর্ঘ নিঃশ্বাস বন্ধ করে দেওয়ার মতো। দুটো শরীরই একসাথে দুলে ওঠে, কেবিনের কাছ দেওয়ালেও যেন কম্পন। অ্যাশের নরম ঠোঁটের ওপর আজলানের দাঁতের চাপে লাল রেখা তৈরি হয়ে যায়। সে ধীরে ধীরে অ্যাশের বুকের ওপর হাত রাখে, জোরে না, কিন্তু মালিকানার মতো। অ্যাশের শরীরটা তখন গলে যেতে চায়, আর কণ্ঠ থেকে একটুখানি মৃদু শব্দ বেরিয়ে আসে, যেটা না নয় আবার হ্যাঁও নয়। কিন্তু একান্তই তার আত্মসমর্পণের ঘোষণা। আজলান তার বুক থেকে ঠোঁট নামিয়ে পেট বরাবর চুমু খেতে থাকে, এক একটা করে, একটা আরেকটা চেয়েও গভীর। অ্যাশের কণ্ঠ তখন ফিসফিস করে ওঠে, আপনি আমায় কেন এত ভালোবাসেন আজলান? প্রশ্নটা দমবন্ধ অবস্থায় বলা। আজলানের ঠোঁট অ্যাশে নাভির কাছে এসে থেমে যায়। সে অ্যাশের চোখে চোখ রেখে বলে, কারণ তুমি আমার একমাত্র ভুল, যেটাকে আমি প্রতিদিন ইচ্ছে করে করি, বারবার করি, শাস্তি দিয়ে ভালোবাসি। সময়টা থেমে গেছে যেন, কেবিনে নিঃশব্দ নেমে এসছে। কেবল দুটো মানুষের কাঁপা নিঃশ্বাস আর বুকের ভেতরের অনিয়ন্ত্রিত ধুকপুক শব্দটা শোনা যাচ্ছে। অ্যাশ এখনো টেবিলের ওপর, চোখে জলের রেখা শুকিয়ে গেছে, ঠোঁট লাল, গালে ছোপ, শরীর ঘামে ভিজে। আজলান তার হাত থেকে ধীরে ধীরে বেল্ট খুলে দেয়। বাঁধন আলগা হতে হাত দুটো অসহায়ভাবে পড়ে যায় পাশে, যেন সে নিজের শরীরটাকেও বিশ্বাস করতে পারছে না। আজলান অ্যাশের পাশে এসে চুপচাপ বসে, গাল ছুঁয়ে খুব আস্তে বলে, ব্যথা পেয়েছ? অ্যাশের চোখ বেয়ে আবারও দুফোঁটা জল গড়ায়। সে কিছু বলে না, কেবল মাথা নাড়ায় না না করে। আজলান এবার হাত বাড়িয়ে ওকে টেনে নিজের কোলে বসায়, ওর মাথাটা নিজের বুকের ওপর রাখে। তোমাকে শাস্তি দিয়েছে, কারণ তুমি শুধু আমার, তোমাকে নিয়েই আমার অস্তিত্ব। এটা বলে সে অ্যাশের কপালে একটা দীর্ঘ চুমু দেয়। অ্যাশ আজলানকে জড়িয়ে ধরে। বাইরে দিন গড়িয়ে যাচ্ছে, কিন্তু সেই সাউন্ড প্রুফ কেবিনের সময় আটকে গেছে। দুজনেই চুপচাপ। একটা গভীর মিলনের পরের নিঃশব্দ ভালোবাসার কাছে সব শব্দ নিষ্প্রয়োজন।
ধোঁয়াটে দুপুরটা আস্তে আস্তে সন্ধ্যের দিকে গড়িয়ে যাচ্ছে। কেবিনের কাছে দেওয়াল দিয়ে আলো আসছে ঠিকই, কিন্তু ভেতরে একটা নরম আলো জ্বলে আছে, হালকা কমলা রঙের। কেবিনের টেবিলটা এখনো একটু এলোমেলো, চেয়ারটা এক পাশে সরানো। অ্যাশ এখনো আজলানের কোলে বসা, তার গাল আজলানের বুকের সঙ্গে লেগে আছে। চোখে এক ধরনের তৃপ্ত ক্লান্তি, ঠোঁটে শান্তির রেখা। আজলান নিজের হাত দিয়ে অ্যাশের চুলগুলো ঠিক করে দিচ্ছে, মাঝে মাঝে আঙ্গুল চালিয়ে দিচ্ছে চুলের ভেতর, কপালে ঠোঁটের পরশ এঁকে দিচ্ছে বারংবার। একসময় অ্যাশ ধীরে ধীরে মুখ তোলে। আমরা কি ভুল করলাম? তার গলা খুব নিচু, কিন্তু চোখে কোনো অনুশোচনা নেই, কেবল একটা বোঝার আকুতি। আজলান একটু হাসে নিঃশব্দে। ভুল যদি এটা হয় তবে আমি বারবার করতে চাই, আর এখন তো আমাদের ব্যাপারে সবাই সবটা জানে। সে আবারও অ্যাশের ঠোঁটে ছোট্ট একটা চুমু দেয়, তারপর বলে, তুমি শরীরটা আমার, হৃদয়টাও, তো আবার কাগজে কলমে। আর এই কেবিনটা, সেটা তো আজ থেকে শুধু আমার আর তোমার। অ্যাশ এবার হেসে ফেলে, একটা হালকা ভেজা হাসি। আজলান এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেই হাসির দিকে, প্রশান্তিতে ছেয়ে যায় তার চোখ মুখ। আবার একটা দীর্ঘ চুমু পড়ে অ্যাশের কপালে। কিছুক্ষণ পর দুজনেই আলাদা হয়ে যায়। আজলান টেবিলের পাশের টিস্যু বক্স থেকে একটা টিস্যু এনে অ্যাশের ঠোঁট মুছে দেয়, চুল ঠিক করে দেয়, হাত ধরে, আর খুব সহজ গলায় বলে, তোমাকে ভালোবাসার পর আমি কখনো ক্লান্ত হই না, বরং আরো বেশি করে চাইতে থাকি। অ্যাশ এবার ওর গাল ছুঁয়ে বলে, আপনাকেও আমি প্রচণ্ড ভালোবাসি আজলান। এই কদিনে আপনার ওপর প্রচণ্ড মায়া পড়ে গিয়েছে আমার। আপনাকে ছাড়া একদিনও কল্পনা করাও আমার জন্য কঠিন। আর হ্যাঁ, অলিভ অয়েলের থেকে দূরে থাকবেন, আমার সহ্য হয় না ওনাকে। আপনার পাশে দেখলে গিয়ে সব চুল ছিঁড়ে দিতে ইচ্ছে হয় আমার। অ্যাশ নিজের হাতের আঙ্গুল মোচড়াতে মোচড়াতে আজলানকে কথাগুলো বলল। আজলান অ্যাশের কথা শুনে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। তাহলে তুমি এটুকু কারণে সকাল থেকে আমার সাথে কথা বলছো না? অ্যাশ মাথা হালকা নাড়িয়ে নিচু কণ্ঠে আস্তে করে বলল। হুম। এতটা ভালোবাসো আমায়? অ্যাশ আজলানের চোখে চোখ রেখে বলল। নিজের থেকেও বেশি। আজলানের চোখ জ্বলজ্বল করে ওঠে, তার আজকে নিজেকে সার্থক মনে হচ্ছে। তার কাছে তার 13 বছরের কষ্টটা এখন তুচ্ছ মনে হচ্ছে। সমাপ্তি যদি এত ভালোবাসায় পরিপূর্ণ হয়, তাহলে এই সমাপ্তির জন্য শুধুমাত্র 13 বছর নয়, তার থেকে অধিক সময় অপেক্ষা করা শ্রেয়। আজলান অ্যাশকে আলতোভাবে জড়িয়ে ধরে বলে, তোমার ভেতরে হারানো মানেই তো নিজেকে খুঁজে পাও। কিছুক্ষণ পর বাইরে থেকে মৃদু পায়ের শব্দ শোনা যায়। যদিও কেবিনটা সম্পূর্ণ সাউন্ড প্রুফ, বাইরের কোনো আওয়াজ সাধারণত ভেতরে পৌঁছায় না, তবুও এই বিশেষ প্রযুক্তি সম্পন্ন কেবিনে একটা সতর্কতা ব্যবস্থা আছে, যার মাধ্যমে দরজার সামনে কেউ এলে আজলান তা বুঝতে পারেন। একজন সহকারী স্টাফ এসে দরজার সামনে দাঁড়ায়, টোকা দেয় না, কারণ আজলানের কেবিনের অনুমতি ছাড়া টোকা দেওয়াও কঠোরভাবে নিষিদ্ধ। আর জ্যাক এবং আজলানের পরিবারের লোকজন ছাড়া কেবিনের সকলের প্রবেশও নিষিদ্ধ। বাইরে দাঁড়ানো লোকটা ছোট একটা ডিভাইসে চাপ দেয়, একটা নিঃশব্দ ক্লিকের সঙ্গে সঙ্গে কেবিনের ভেতরে সফট বেপ ধ্বনি বেজে ওঠে। আজলান বুঝে যায় কেবিনের বাহিরে কেউ আছে, তাই সে অ্যাশকে তার জামাকাপড় নিয়ে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে পাঠিয়ে দেয়, আর নিজেও ঠিকঠাক হয়ে নেয়। অ্যাশ ওয়াশরুমে চলে যেতে আজলান কেবিন থেকে বের হয়। কি হচ্ছে এই সময়? আজলান গম্ভীর স্বরে সামনে থাকা সহকারী স্টাফকে জিজ্ঞেস করে, স্যার আসলে জ্যাক স্যার। কোথায় জ্যাক? আর জ্যাকের কথা আপনি কি বলবেন? স্যার আসলে অলিভিয়া ম্যাম সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল, অনেক বেশি আহত হয়েছেন। জ্যাক স্যার আপনাকে কল দিয়েছিল কিন্তু আপনি ধরেননি, তাই অলিভিয়া ম্যামকে নিয়ে হাসপাতালে যাওয়ার সময় আমার কাছে আপনাকে জানাতে বলে গেছে। হোয়াট? অলি সিঁড়ি থেকে পড়ে গেছে? আজলানের চেহারায় উদ্বেগ স্পষ্ট। জি স্যার, অনেকটা আহত হয়েছেন। আচ্ছা, আপনি যান। ওকে স্যার। এটা বলে স্টাফটি চলে গেল। স্টাফ চলে যেতে আজলান কেবিনে ঢুকে প্রথমে তার ফোন চেক করলো। প্রায় 40টার মতো জ্যাকের মিসড কল দেখে তার মাথায় হাত। ফোন সাইলেন্ট করা ছিল বিধায় সে কিছুই শুনতে পায়নি। সে জ্যাকের নাম্বারে কল দিল, 1 বার 2 বার 3 বার রিং হলো, কিন্তু কেউই ফোন ধরল না, যার কারণে আজলানের আরও চিন্তা হতে লাগলো।
অলিভিয়ার কিছু একটা হয়ে গেলে সে অলির বাবার কাছে মুখ দেখাবে কিভাবে? যাই হোক, অলিভিয়া তো এত বছর আজলানের জন্যই তাদের বাড়িতে আছে। এটা ভেবে আজলানের আরো বেশি চিন্তা হতে লাগলো। অ্যাশ আজলানের কথা মতো ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে আসে। দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়ায়। হাতের আঙ্গুলে এখনো হালকা কাঁপুনি। সে ধীরে ধীরে মুখ তোলে। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে হঠাৎ থমকে যায়। গলার পাশে কণ্ঠনালীর নিচে একটা লালচে দাগ। আরেকটু ঘাড় ঘোরাতেই আরো 2টা ছোপ স্পষ্ট হয়। লাভ বাইট, গভীর জেদি, মালিকানা সুলভ। অ্যাশ নিঃশ্বাস টেনে নেয়। ধীরে ধীরে আঙ্গুল বাড়িয়ে ছুঁয়ে দেখে জায়গাগুলো। ঘাড়ের কাছ থেকে চুল সরিয়ে আরো ভালো করে দেখে নিজেকে। সেই ছোপগুলো আজলান রেখে গেছে। শুধু শরীর না, তার ভেতরেও একরকম দাগ বসিয়ে দিয়েছে। যাকে কিছু মাস আগে চিনতও না, তাকে আজ সে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছে। চাওয়ার থেকেও অনেক বেশি পেয়েছে সে। হঠাৎ করে অ্যাশের চোখে জল চলে আসে। সে কাঁদছে না, কিন্তু ভেতরটা ভার হয়ে গেছে। চোখে মুখে প্রশান্তির ছাপ। আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে অ্যাশ ফিসফিস করে বলে, আপনি আমার শরীরে ভালোবাসার দাগ রেখে গেলেন আজলান, আর আমি সেই দাগগুলোর ভেতরে নিজেকে খুঁজে পেলাম। এটা বলে নিজের 2 হাতে মুখ লুকায় সে। অ্যাশ ওয়াশরুম থেকে বের হতেই আজলানকে চিন্তিত অবস্থায় চেয়ারে বসে থাকতে দেখে। সে ধীরে ধীরে তার দিকে এগিয়ে যায়। আলতো স্বরে প্রশ্ন করে, কিছু কি হয়েছে আজলান? আপনার মুড অফ কেন? হঠাৎ অ্যাশের কণ্ঠ শুনে আজলান চমকে গেল। সে অলিভিয়ার চিন্তায় এতটা বিভোর ছিল যে অ্যাশ কখন এসেছে সেটা খেয়াল করেনি। আজলান আমতা আমতা করে বলল, না না, কি হবে, ওই আর কি, তেমন কিছু না, অফিসের ব্যাপার, তুমি বুঝবে না। অ্যাশের কেন যেন আজলানের কথা বিশ্বাস হলো না। আজলান নিজের কোটটা নিয়ে অ্যাশের গায়ে জড়িয়ে দেয়। চলো, তুমি বাড়ি পৌঁছে দিই। অ্যাশ অবাক হয়ে বলল, আর আপনি? আমার একটু কাজ আছে, তাই আর কি। অফিসে থেকে যাবেন? আজলান আসতে বলল, হুম। আমার সাথে মিথ্যে বলছে না তো? না মানে, বলুন। আজলান মনে একরাশ দ্বিধা নিয়ে বলল, আসলে অলিভিয়া অসুস্থ, সিঁড়ি থেকে পড়ে গেছে, জানি না কোন অবস্থায় আছে। জ্যাক ওকে নিয়ে হসপিটালে আছে। ফোন দিলাম, ধরলো না। তুমি তো অলিভিয়াকে পছন্দ করো না, তাই আর কি। তাই আপনি আমায় মিথ্যে বলে হসপিটালে যেতেন? আজলান ধরা পড়া চোরের মতো মাথা নাড়িয়ে বলে, হুম। চলুন আমিও যাব। মানে? মানে আমিও আপনার সাথে হসপিটালে যাব। কিন্তু তুমি তো। অলিভার ম্যামকে পছন্দ করি না, তাই তো? হুম। অ্যাশ মুচকি হেসে বলল, আমি আপনার স্ত্রী হওয়ার আগেও একজন মানুষ, তাই এই অবস্থায় বাড়িতে গিয়ে বসে থাকা আমার পক্ষে সম্ভব না। আমিও আপনার সাথেই যাব, চলুন। আজলান হালকা হেসে বলল, তোমাকে অনেক ভাগ্য করে পেয়েছি আমি। হয়েছে, এবার চলুন। না জানি ম্যামের কি অবস্থা এখন। জ্যাক স্যার একলা কি বা করছেন? চলো। এর পরপরই আজলান আর অ্যাশ হসপিটালের উদ্দেশ্যে অফিস থেকে বের হয়ে পড়ল। আজলান আর অ্যাশ কিছুক্ষণ আগে হসপিটালের গেটে এসে পৌঁছেছে। হসপিটালে পৌঁছাতে আজলান আবারও জ্যাকের ফোনে কল দিল। এবারও ফোন বাজতে বাজতে কেটে গেল, কেউ তুলল না। আজলান তাই জ্যাকের ফোনে কল দিতে দিতেই অ্যাশকে নিয়ে হসপিটালে প্রবেশ করলো। হসপিটালের ভেতরে কেমন একটা থমথমে পরিবেশ, যেন শ্বাস নিতে হলেও অনুমতির প্রয়োজন। করিডোরে ঢুকতেই আজলান আর অ্যাশের চোখে পড়ে জ্যাককে। ধ্বংসস্তূপের ন্যায় বিধ্বস্ত হয়ে বসে আছে এক কোণায়, মাথাটা নিচু, 2 হাতের আঙ্গুলগুলো শক্ত করে জড়িয়ে রেখেছে। আঁকড়ে ধরেছে একটা শূন্যতা। পাশে অবহেলায় পড়ে আছে তার ফোনটা। আজলান কল দিতে দিতে হসপিটালের ভেতরে ঢোকার কারণে ফোনটা এখনো বাজছে, কিন্তু জ্যাকের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। এই অবস্থায় জ্যাককে দেখে আজলানের বুকটা ছ্যাদ করে উঠল। জ্যাকের চোখে এমন বিধ্বস্ততা, এমন হেরে যাওয়া হাহাকার আজলান কখনো দেখেনি জীবনে। একটাই বার, সেই দুর্ঘটনার রাতে যখন জ্যাক তার বাবা মাকে হারিয়েছিল, সেদিন সে এরকম ভেঙে পড়েছিল। সেই রাতটাও হসপিটালে ছিল, এই করিডোরটাও অচেনা ছিল না। সেদিন আজলানের কাঁধে মাথা রেখে জ্যাক একটানা বসে থেকেছিল ঘন্টার পর ঘন্টা। কান্নার শব্দটা থেমেছিল ভোরের আলো ফোটার আগে। আজলান নিজের সব ব্যস্ততা, নিজের সব যন্ত্রণা একপাশে রেখে শুধু একটাই মনোযোগ দিয়েছিল, জ্যাককে কিভাবে আবার হাসানো যায়,
কিভাবে স্বাভাবিক জীবনে ফেরানো যায়। তারপর অনেক বছর পেরিয়েছে, যা কখনো আর কাঁদেনি। আজলান তাকে আর কখনো এমনভাবে ভেঙে পড়তে দেখেনি, বরং সে নিজে পরিণত হয়েছে এক অদৃশ্য বর্মে, যার ভেতরটাই কেবল আজলান জানে কতটা ভাঙা। জ্যাক হয়তো কাগজে কলমে আজলানের সেক্রেটারি, কিন্তু আজলানের চোখে সে সবসময় তার ছোট ভাই, একরকম আপন, একরকম শিকড়ের মতো। যাকে হারানো মানে অস্তিত্বের ধ্বংস। আজলান ধীরে ধীরে জ্যাকের কাছে এগিয়ে গেল। অ্যাশও আজলানের পিছু পিছু গেল। কিছু একটা ভাঙচুর হয়ে যাচ্ছে ভেতরে। জ্যাকের চোখে মুখে যন্ত্রণার যে রূপ ফুটে উঠেছে, সেটা কেবল একটাই অর্থ বহন করে, ভালোবাসা হারানোর ভয়। জ্যাক চুপচাপ বসে নেই, সে যেন ভেতর থেকে নিঃস্ব হয়ে যাচ্ছে। চোখ মুখ ফুলে গেছে, গায়ের ফর্সা রংটা তামাটে বর্ণ ধারণ করেছে। এই তো কিছুক্ষণ আগেও ছেলেটা কত হাসি খুশি ছিল, আর এখন কতটা বিধ্বস্ত। আজলান জ্যাকের কাছে গিয়ে ধীর কণ্ঠে তাকে ডাক দেয়। আজলানের ডাকে জ্যাকের ভাবনার সুতো ছিঁড়ে যায়। সে আজলানের দিকে চোখ তুলে তাকায়। আজলান কিছু বলাই জ্যাক তাকে জড়িয়ে বাচ্চাদের মতো কান্না শুরু করে দিল। আমার কারণে সব হয়েছে স্যার। আমি আমি কিছু করতে পারিনি। শুধুমাত্র আমার ভুলের জন্য ও সিঁড়ি থেকে পড়ে গিয়ে এতটা আহত হলো। ওর হাতটা আমার চোখের সামনে ফসকে গেল। আমি শুধু দেখেছি, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি। জ্যাকের কণ্ঠে এক ধরনের বেপরোয়া কান্নার কম্পন। কণ্ঠটা কাঁপছে, দম নিতে পারছে না যেন। গলার রাগগুলো ফুলে উঠছে। চোখে অপরাধ বোধ, অসহায়ত্ব আর মৃত্যু ভয় মিলেমিশে এক ধরনের উন্মাদ শূন্যতা তৈরি করেছে। আজলান পাশে বসে পড়ল, ধীরে ধীরে জ্যাকের পিঠে হাত রাখল। কিছু বলার মতো ভাষা নেই তার কাছে, কারণ সে জানে জ্যাকের এই কান্না কেবল শোকের নয়, এটা একটা আত্মগ্লানির ছিন্ন ভিন্ন স্বর। জ্যাক ফিসফিস করে বলল, ও আমার সামনে থেকে পড়ে গেল। আমি আমি যদি এক সেকেন্ড আগেও, যদি একটু আগে হাতটা ধরতে পারতাম, আজ হয়তো কিছু হতো না। আজকে ওকে এতটা কষ্ট পেতে হতো না। কতখানি রক্ত ঝরেছে ওর শরীর থেকে, সবটা আমার জন্য। আজলান জ্যাককে শক্ত করে জড়িয়ে ধরল। এই মুহূর্তে কিছু বলা অর্থহীন, কারণ যাদের হৃদয় ভেঙে যায় তাদের কান শুধু শব্দ খোঁজে না, খোঁজে অনুভব। জ্যাকের কান্না এখন আর শুধু কান্না নয়, এটা তার ভালোবাসার আকুতি, তার অসহায় হাত পা ছোড়ার প্রতিবাদ, আর তার আত্মার গভীরতম চিৎকার, যেটা কেবল সেই বোঝে, যার সামনে তার ভালোবাসা নিথর হয়ে পড়েছিল। অ্যাশ কিছুটা দূরে দাঁড়িয়ে সবটা দেখছিল। হঠাৎ করিডোরের শেষ মাথা থেকে তাড়াহুড়ো করে একজন সিনিয়র ডাক্তার এসে উপস্থিত হলেন। মুখটা শুকনো, চোখে মুখে ক্লান্তি ঝলছে, কিন্তু কণ্ঠে স্পষ্ট জরুরি টান। রোগীর সাথে কারা এসেছেন? কঠিন গলায় প্রশ্ন করলেন তিনি। আজলান সঙ্গে সঙ্গেই সামনে এগিয়ে এলো। আমরা এসেছি। কি হচ্ছে ডক্টর? ডাক্তার গভীর নিঃশ্বাস টেনে বললেন, মেয়েটি মাথায় আঘাত পেয়েছে। পরে যাওয়ার সময় হয়তো আশেপাশের কোনো জানালার কাঁচ ভেঙে গেছিল, সেখান থেকে একটা ধারালো কাঁচের টুকরো মাথার ডান পাশে ঢুকে গেছে। আমরা দ্রুত স্ক্যান করেছি, ভিতরের অংশে ক্ষত হয়েছে, তবে এখনো নিয়ন্ত্রণে আনা আছে। আজলান চোখে বিস্ময় নিয়ে চেয়ে আছে। ডাক্তার একটুখানি থেমে গম্ভীর গলায় আবার বললেন, রক্তক্ষরণ অনেক হয়েছে, যার কারণে রোগীর রক্তচাপ নেমে যাচ্ছে। আমাদের দ্রুত অপারেশনে যেতে হবে, কিন্তু সমস্যা হলো। জ্যাক দ্রুত ডাক্তারের সামনে এসে বলল, কি কি সমস্যা ডক্টর? আমাকে বলুন, যত টাকা লাগে আমি দেব। টাকার কোনো চিন্তা করবেন না, তাও ওকে সুস্থ করে দিন প্লিজ ডক্টর, প্লিজ। কথাগুলো বলার সময় জ্যাকের কণ্ঠ কাঁপছিল, চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। প্লিজ ওনাকে সামলান। আজলান ডাক্তারের কথা শুনে জ্যাককে কিছুটা শান্ত করলো। তারপর ডাক্তারকে জিজ্ঞেস করলো, ওকে বাঁচানোর জন্য আপনাদের যা যা করা দরকার করুন ডক্টর, টাকা নিয়ে চিন্তা করবেন না। ডাক্তার একটু ইতস্তত হয়ে বলল, আসলে ব্যাপারটা টাকা নয়, রোগীর রক্তর গ্রুপ ও নেগেটিভ, আর বর্তমানে আমাদের ব্লাড ব্যাংকে এই গ্রুপের রক্ত পর্যাপ্ত পরিমাণ নেই। এক মুহূর্তে নীরবতা। আপনারা যদি বাইরে কোথাও এই রক্ত খুঁজে পেতে পারেন তাহলে দ্রুত দিন। যত দেরি হবে মেয়েটি সেরে ওঠার সম্ভাবনা ততই কমে যাবে। মাথার কাছের টুকরোটা যত দ্রুত সরানো যায় তত ভালো। ব্লিডিং বন্ধ করতে না পারলে সেটা রোগীর জন্য বিপজ্জনক। এই কথা শোনার পর জ্যাক ধপ করে বসে পড়ে, তার ঠোঁট ফাঁকা, চোখে ধোঁয়া জমে ওঠে। সে ফিসফিস করে বলে, আমি ছিলাম পাশে, তাও ওকে রক্ষা করতে পারিনি। এখন কি হবে? যদি রক্ত না পাওয়া যায় তাহলে আমার অলির কি হবে?
এটা বলে জ্যাক দু হাতে নিজের চুল আঁকড়ে ধরল। অ্যাশ এসে জ্যাককে সামলানোর চেষ্টা করলো। আজলান ফোন বের করে কার কার যেন নাম্বার ডায়াল করতে করতে জ্যাককে বলল, জ্যাক, চিন্তা করিস না, এখনো কিছু শেষ হয়ে যায়নি। অলি ভালো হয়ে যাবে, একদম আগের মতো ঠিক হয়ে যাবে। অ্যাশ বলল, আজলান ঠিকই বলেছে স্যার, অলিভার ম্যামের কিছুই হবে না, একদম ঠিক হয়ে যাবে। আপনি প্লিজ নিজেকে সামলান। জ্যাক মুখ তুলে আজলানের দিকে তাকায়, চোখে জল, কিন্তু এবার সে চোখে একটা মিশ্র প্রতিজ্ঞা, ভয় আর ভালোবাসার। হাসপাতালের করিডোরে তখন থমথমে শ্বাসঘন পরিবেশ, দূরে মনিটরের একঘেয়ে শব্দ, নার্সদের দৌড়ঝাঁপ। ডাক্তারের কথায় যেন সময়টা স্তব্ধ হয়ে গেল। রক্ত না পাওয়া গেলে অপারেশন শুরু করাও যাবে না, আর অপারেশন করতে যত দেরি হবে রোগীর বাঁচার নিশ্চয়তা তত কমবে। চারপাশে ব্যস্ততার ভিড়, কেউ ফোনে ব্লাড ব্যাংকের নাম্বার নিচ্ছে, কেউ ফর্ম নিচ্ছে, কেউ এলোমেলো পায়ে দৌড়ে কোথাও যাচ্ছে। ঠিক তখনই অ্যাশ ধীর পায়ে আজলানের কাছে এগিয়ে আসলো। আজলানকে জিজ্ঞেস করলো, রক্ত পাওয়া গেছে? আজলান উদ্বিগ্ন স্বরে বলল, না, যাদের কাছে পেয়েছে তাদের এখানে আসতে আসতে অনেক দেরি হয়ে যাবে। আমার রক্ত ও নেগেটিভ। নরম গলায় বলল অ্যাশ। এক মুহূর্তে চারপাশ স্তব্ধ হয়ে গেল। আজলান অবিশ্বাসী দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি নিশ্চিত? অ্যাশ মাথা হালকা নেড়ে বলল, হ্যাঁ, আমি আর সময় নষ্ট করতে চাই না, যত দেরি হবে ততই ঝুঁকি বাড়বে। ডাক্তার একটু দেরি না করে নার্সকে ইশারা করলেন। একজন নার্স দ্রুত এগিয়ে অ্যাশকে নিয়ে গেল ব্লাড কালেকশন রুমে। রুমটা সাদা আলোয় ভরপুর, নিঃশব্দ। অ্যাশ ধীরে ধীরে গিয়ে শুয়ে পড়ল ব্লাড কালেকশন বেডে, হাতটা এগিয়ে দিল নার্সের দিকে। নার্স তার হাতে টনিকেট বেঁধে দ্রুত স্যানিটাইজ করে ক্যানুলা ঢুকিয়ে দিল। টিউব দিয়ে গাঢ় লাল রক্ত ব্যাগে পড়তে শুরু করলো। আজলান পাশে দাঁড়িয়েছিল, এক হাত অ্যাশের কপালে রাখল। তোমার শরীর খুব দুর্বল এখনো অ্যাশ, আমি আরেকটু চেষ্টা করলেই কোনো না কোনো ব্যবস্থা করতে পারতাম। অ্যাশ একটু ক্লান্ত হেসে বলল, ভালোবাসার মানুষকে হারানো কতটা যন্ত্রণাদায়ক সেটা আমি খুব ভালো করেই জানি আজলান। জ্যাক স্যারকে দেখেই বোঝা যাচ্ছিল সে অলিভার ম্যামকে কতটা ভালোবাসে। দেখে মনেই হয় না কালকেই তাদের বিয়ে হয়েছে, দেখে মনে হয় তারা ভালোবাসা অনেক দিনের পুরাতন তাদের। তার চোখে আমি ভালোবাসা হারানোর ভয় দেখেছি আজলান। আমি চাই না তার ভালোবাসা সামান্য রক্তের অভাবে হারিয়ে যাক। আর হ্যাঁ, আপনি এটা ভাববেন না যে আমি এখন অলিভার ম্যামকে আপনার আশেপাশে দেখলে রাখবো না, এটা ভাবলেও এমন ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন আপনি। আমি তো শুধুমাত্র জ্যাক স্যারের জন্যেই আর মানবতার খাতিরে এটা করছি। ওকে ম্যাডাম। এটা বলে আজলান একটু মুচকি হাসল। 20 মিনিট পর রক্তব্যাগ ভরে গেলে তা দ্রুত অপারেশন থিয়েটারে পাঠিয়ে দেওয়া হলো। অপারেশন থিয়েটারে স্লাইডিং ডোরটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। তারপরে শুরু হলো সময়ের সঙ্গে যুদ্ধ। ভেতরের দেওয়াল জুড়ে সাদা আলো, চারপাশে চিকচিকে ধাতব যন্ত্রপাতির শব্দ, নিঃসারে চলতে থাকা মনিটরে টিকটিক শব্দ। অলিভিয়ার শরীরটা শুয়ে আছে অপারেশন টেবিলের উপর, মাথার ডান পাশে রক্তে ভেজা গছ মোড়ানো। একজন নার্স তার শিরার মধ্যে ইনজেকশন প্রবেশ করাতে ব্যস্ত। অ্যানেস্থেশিয়া দেওয়া শুরু হয়েছে। একজন সার্জন তার গ্লাভস পরে নিচ্ছে, অন্য একজন তার পাশে দাঁড়িয়ে প্রস্তুতির শেষ ধাপ গুছিয়ে নিচ্ছে। এদিকে তৃতীয় একজন নার্স অপারেশনের টেবিলের পাশে থাকা ট্রেতে যন্ত্রপাতিগুলো সাজিয়ে নিচ্ছে। স্কালপেল, সিজার, সাকশন পাইপ, ক্ল্যাম্প, প্রতিটা যন্ত্রের মধ্যে যেন লুকিয়ে আছে একটা জীবন ফিরিয়ে আনার তারা। ডাক্তার ইনচার্জ অপারেশন শুরু করার আগে গভীর চোখে একবার অলিভিয়ার দিকে তাকালো, কপালে চিন্তার ভাঁজ, মুখে দৃঢ়তা। সাবধানে, একদম নিখুঁত হতে হবে। মাথার এই অংশে একটু ভুল মানেই। বাক্যটা শেষ করলেন না, শুধু হালকা মাথা নাড়লেন। অপারেশন শুরু হলো। চারপাশ নীরব, শুধু শোনা যায় যন্ত্রপাতির শব্দ, নিঃশ্বাসের শব্দ, আর জরুরি মুহূর্তে দেওয়া নিঃশব্দ ইশারা। ডাক্তার খুব সাবধানে অলিভিয়ার মাথার ক্ষত স্থানের চামড়া হালকা কাটলেন। ভেতরে লুকিয়ে থাকা কাচের টুকরোটা খুঁজে বের করার চেষ্টা করলেন। সময় যেন এখানে নিঃশ্বাস ফেলে থেমে গেছে। প্রতিটা মুহূর্ত এখন একটা প্রার্থনার মতো। একজন নার্স ফিসফিস করে বলল, রক্তচাপ কমে যাচ্ছে স্যার। কয়টা ইউনিট রক্ত গেছে এখনো পর্যন্ত? ডাক্তার জিজ্ঞেস করলেন। 2.5 ইউনিট স্যার, এখনো রক্ত দরকার।
চেষ্টা চালিয়ে যাও। কাছের টুকরোটা 1 ইঞ্চির মতো ভেতরে ঢুকেছে, আর একটু এদিক হলেই। ডাক্তার থামলেন না, এবার হাত চালাতে থাকলেন আরো দ্রুত কিন্তু সুনির্দিষ্টভাবে। বাইরে মনিটরের স্ক্রিনে অলিভিয়ার হার্টবিট উঠছে, কখনো তীক্ষ্ণ, কখনো হোঁচট খাওয়া। বাইরের করিডোরে বসে থাকা জ্যাক চেয়ে আছে সেই দিকটায়, যেন ওই স্ক্রিনের প্রতিটা টিক শব্দ তার জীবনের সাথে বাঁধা, যেন হৃৎপিণ্ড বন্ধ মানেই তার পুরো পৃথিবী থেমে যাওয়া। ভেতরে ডাক্তার অনেক চেষ্টার পরে কাছের টুকরোটা বের করে আনলেন। সেটা ট্রেতে রাখতে নার্স একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। স্টিচিং শুরু করো। রক্তচাপ স্টেবল না হলে আবার ব্লিডিং শুরু হবে। সবাই নিঃশব্দে একাগ্র হয়ে কাজ করে যেতে লাগলো। শেষ স্টেজ পড়ে গেল অলিভিয়ার মাথায়। ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এসে চোখ মুছলেন। তারপর দরজার সামনে দাঁড়িয়ে থাকা আজলান, জ্যাক আর অ্যাশের দিকে তাকিয়ে বললেন, অপারেশন সফল হয়েছে, তবে এখনই স্বস্তির নিঃশ্বাস নেওয়া যাবে না। রোগীর জ্ঞান ফেরা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। পরবর্তী 24 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ। জ্যাক যেন হাঁপ ছেড়ে বাঁচল, তার চোখ থেকে অশ্রুধারা গড়িয়ে পড়ল, কিন্তু এবার সেটা স্বস্তির। আজলান পেছনে তাকিয়ে অ্যাশের দিকে চেয়ে হালকা মাথা নেড়ে এক টুকরো কৃতজ্ঞতা জানালো। হাসপাতালের করিডরটা প্রায় নিস্তব্ধ, ফ্লোরের আলোগুলো নরম হলুদে ঝলমল করছে, কিন্তু জ্যাকের মনে অস্থির অন্ধকার। সে চুপচাপ বসে আছে একপাশে, অ্যাশ আর আজলানও আছে পাশে। অলিভিয়ার এখনো জ্ঞান ফেরেনি, মাথায় পট্টি, হাতে স্যালাইন ঝুলছে। হঠাৎ একজন নার্স এসে বলে, পেশেন্টের আত্মীয় কেউ আছেন? একজন ভিতরে আসতে পারেন। জ্যাক উঠে দাঁড়িয়ে বলে, আমি আছি।